আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আজকে আমার রেসিপি সোনপাপড়ি। ছোটোবেলা থেকে আমাদের সোনপাপড়ির ওপর দারুণ লোভ থাকে। কম বেশি আমরা সবাই এই মিষ্টি খেয়ে এসেছি। ছোটোবেলায় আমার কিন্তু খুব অবাক লাগতো সুতোর মতো দেখতে এই মিষ্টি কীভাবে বানায়, কিন্তু পরে যখন শিখলাম তখন কিন্তু খুব আনন্দ পেয়েছি। এই সোনপাপড়ি বারবার বানিয়ে কিন্তু আমি হাত পাকা করেছি, তারপর কিন্তু এই ভিডিও আমি আপনাদের সামনে এনেছি। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রত্যেক ধাপে ধাপে কিন্তু আমি টিপস দিয়েছি এই সোনপাপড়ি আমি কিভাবে বানাচ্ছি। চলুন এবার দেখে নেন। সোনপাপড়ি বানানোর জন্য এইখানে আমি দেখুন, এখানে ময়দা নিয়েছি, বেসন নিয়েছি আর ঘি নিয়েছি। এই যে বাটিটা দেখছেন, এই বাটিটা আমি 2 বাটি ময়দা নিয়েছি আর 4 চামচে, এই যে চামচটা দেখছেন, 4 চামচে 2 চামচ বেসন আর 3 চামচ ঘি নিয়েছি। এবার আমি ময়দা বেসন খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি আর এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবারে 2 চামচ ঘি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, এখন কিন্তু প্রথমে বাড়িয়ে রাখিনি। ঘি দেওয়ার পর ময়দা বেসন আমি দিয়ে দেব। ময়দা বেসন দেওয়ার পর ঘিয়ের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা বেসন আমি ঘিয়ের মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে 1 চামচ ঘিটা আছে, এই ঘিটা আমি আবার কিন্তু ময়দা বেসনের ওপরে দিয়ে দেব। আমি সব ঘিটাই কিন্তু দিয়ে দিচ্ছি। সব ঘিটা দেওয়া হয়ে গিয়েছে, আবার আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসটাকে খুব বেশি বাড়িয়ে রাখিনি, হালকা একটু কমিয়ে রেখেছি যাতে ময়দাটা খুব বেশি পুড়ে না যায়। সেই জন্য কিন্তু গ্যাসটাকে কমিয়েই ভাজতে হবে ময়দাটা কিন্তু যখন সেন উঠবে তখন দেখবেন ময়দাটাকে ভাজা হয়ে গিয়েছে। ময়দাটা কিন্তু কাঁচা ভাব যাতে না থাকে সেরকমভাবে ভাজবেন। আর ময়দাটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণ হচ্ছে ময়দার মধ্যে যে দানা দানা থাকবে সে দানা দানাগুলো কিন্তু জালির মধ্যে থেকে যাবে। দেখুন এইবারে আমি এটা কিন্তু ফেলে দিচ্ছি। ময়দাটা আমার চালা হয়ে গিয়েছে। এবার আমি এই যে বাটিটা দেখছেন, যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটি কিন্তু মেপে আমি 2 বাটি চিনি নিয়েছি। চিনিটা আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি যে বাটি চিনি নিয়েছি সেই বাটি কিন্তু হাফ বাটি পানি দিচ্ছি যাতে চিনিটা সবটা ভিজে যায়, সেরকমই পানি দিচ্ছি। এখন কিন্তু চিনিটা আমি নাড়বো না, চিনি নাড়ার কোনো দরকার নেই। আর এখানে 4 চামচে 1 চামচ আমি লেবুর রস দিয়ে দেবো যাতে চিনিটা ডাব না বেঁধে যায়। এখানে লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হয় চিনি দেখবেন ডাব বেঁধে যাবে। সব লেবুর রসটাই আমি টিপে দিয়ে দিচ্ছি ভালো করে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। চিনিটা দেখুন হালকা কিন্তু ফুটে এসছে। এবার আমি গ্যাসটাকে হালকা কমিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু সব খুব ভালোভাবে ফুটে গিয়েছে, সব চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই ক্যারামেলটা কিন্তু করার সময় কিন্তু একেবারে নাড়বেন না, এইভাবে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। আর এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি ক্যারামেলটা দেখার জন্য, যা ক্যারামেলটা কতখানি হয়েছে। এখন আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেখুন চিনির রসটা ছড়িয়ে যাচ্ছে, তার মানে এখনও কিন্তু ক্যারামেলটা হয়নি। আবার আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি পানি দিয়ে। তো ক্যারামেলটা কিন্তু অনেকটাই পানির মধ্যে জমে যাচ্ছে। তুলে দেখাচ্ছি আপনাদেরকে। ক্যারামেলটা হয়েছে কিন্তু খুব একটা বেশি পাকেনি, সেই জন্য আমি আরও একটু ফুটিয়ে নেব। চিনিটাকে ফুটিয়ে একটু ব্রাউন কালার করে নেব। সেটা আমি আবার একবার হাত দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ক্যারামেলটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আমি এটাকে 5 মিনিট রেখে দেব যাতে অপরে যে ফেনাটা আছে সেটা যেন মরে যায়।
সেটা বসে যাবে। তারপর আমি একটা ননস্টিক তাওয়ার মধ্যে ঢেলে দেবো। দেখুন এখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি। আপনাদের কাছে যদি ননস্টিক তাওয়া না থাকে একটা স্টিলের থালা নেবেন, তার মধ্যে ঘি বুলিয়ে নেবেন, তারপর ক্যারামেলটা দেবেন। এখানেও আমি কিন্তু ননস্টিক তাওয়ার মধ্যে ঘি বুলিয়ে নিয়েছি। এবার আমি তাওয়ার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। সব ক্যারামেলটাই কিন্তু আমি ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা ঢালার পরে কিন্তু আমি খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব আর এক জায়গায় জড়ো করে নেব। দেখবেন জড়ো করার সময় আপনি জড়ো করবেন, আবার ছড়িয়ে যাবে, আবার কিন্তু জড়ো করবেন, আবার ছড়িয়ে যাবে। এইভাবে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে। ক্যারামেলটা হাত দেওয়া মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি হাতে ঘি বুলিয়ে নিচ্ছি। ঘি বুলিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে খুন্তিতে যেটুকুই ক্যারামেল লেগেছিল সেটুকু ক্যারামেল আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ক্যারামেলটা দেখুন আমি হাত দিয়ে কিন্তু জড়ো করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে জড়ো করে নিয়ে ডাব করে নেবেন। আর এইভাবে টানবো আর ভাঁজ করতে থাকবো। এইভাবে টেনে ভাঁজ করলে দেখবেন ক্যারামেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমি 20-22 বার এইভাবে টেনেছি ভাঁজ করেছি। এবার আমি এটাকে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর আমি ময়দার মধ্যে ফেলে দিচ্ছি। ময়দার মধ্যে ফেলে দেওয়ার পর আমি এভাবে ময়দাগুলো ক্যারামেলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখাচ্ছি আর একটু একটু করে টেনে নিচ্ছি। এভাবে টেনে নিতে হবে। আর দেখুন এইভাবে ভাঁজ করতে হবে। আর ভাঁজ করার সময় কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে ক্যারামেলটা ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু সোনপাপড়িটা ভালো হবে না, তার মানে আপনার ভাঁজটাও হবে না। ভাঁজ না হলে কিন্তু সোনপাপড়িটা ভালো হবে না। দেখুন এইভাবে কিন্তু আমি ময়দা মাখাচ্ছি আর ভাঁজ করছি আর এইভাবে টানছি। খুব বেশি টানবেন না, আস্তে আস্তে টানবেন, ময়দা মাখাবেন, ভাঁজ করবেন আর এইভাবে টেনে যাবেন। দেখবেন টানতে টানতে দেখবেন এইভাবে ছোট্ট সরু সরু সুতোর মতো হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে টানতে টানতে কিন্তু সুতোর মতো হয়ে যাচ্ছে। এভাবে ময়দা মাখাচ্ছি আর ভাঁজ করছি আর টানছি। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন কত অসংখ্য সুতো তৈরি হয়ে গিয়েছে এইভাবে টানতে টানতে। এবার সোনপাপড়ি কিন্তু ময়দাগুলো সবই টেনে নিয়েছে আর কিন্তু সোনপাপড়ির মধ্যে ক্যারামেলের মধ্যে কিন্তু ময়দা টানার ক্ষমতা নেই। এবারে আমি কিন্তু ময়দাগুলোকে, যে বাকি ময়দাগুলো আছে সেগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পর দেখুন এখানে আমি একটা আলাদা থালা নিয়েছি। থালার মধ্যে আমি এভাবে সোনপাপড়িটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দেখুন সব কিন্তু ছড়িয়ে রেখে দেবো, তাহলে সোনপাপড়িটা ভরার সময় খুব সুবিধা হবে। আর দেখুন দেখে কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এইভাবে সোনপাপড়ি বানাতে পারবেন। আর এখানে দেখুন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে আমান আর পেস্তা বানিয়ে রেখেছি। এবার আমি সোনপাপড়িগুলোকে হালকা হাতে ভরে দেবো বাটির মধ্যে। দেখুন ঠিক এইভাবে ভরে দিতে হবে। আর এখানে আমি থালা নিচ্ছি। থালার মধ্যে দেখুন সব সোনপাপড়িগুলোকে এইভাবে আমি রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। সোনপাপড়িগুলো সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যেমন আমরা কিনে খাই, মুখে দিলে মিলিয়ে যায়, সেই রকমই কিন্তু হয়েছিল সোনপাপড়িগুলো। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতখানি ভালো হয়েছিল। এবার আমি দেখুন এখানে একটা ক্যারি প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলে কিন্তু সোনপাপড়িগুলো অনেক দিন পর্যন্ত থাকবে। এই ক্যারি প্যাকেটে ভরে রেখে দেওয়ার পর আমি একটা কাঁচের বয়মে রেখে দেবো, যাতে অনেক দিন থাকে।